প্রথম প্রশ্নটা দেখো, একদমই সোজা প্রশ্ন আছে। লরেন্স কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বে একটু আগেই বলেছি গুড বয় অ্যান্ড নাইস গার্ল ওরিয়েন্টেশন কোন স্তরটিকে নির্দেশ করে? প্রি কনভেনশনাল লেভেল, কনভেনশনাল লেভেল, পোস্ট কনভেনশনাল লেভেল, ফর্মাল অপারেশনাল লেভেল। ম্যাক্সিমামের উত্তর বি পাচ্ছি। পূজা পেলাম, শ্রাবণী পেলাম, আনন্দ পেলাম, প্রত্যেকের উত্তর কম বেশি বি পাচ্ছি। প্রত্যেকেই ঠিক উত্তর দিয়েছো। আমি একটু বলে দেই, হ্যাঁ সচিনের উত্তর পেয়েছি ফর্মাল অপারেশনাল কিন্তু কোহলবার্গের নয়। আমরা পড়েছি অপারেশনাল স্তর কিন্তু আমাদের কগনিটিভ ডেভেলপমেন্টের মধ্যে আছে, যেটা পিয়াজের তত্ত্বে। বাকি যে তিনটা তত্ত্ব মানে তিনটা স্তর আছে আমরা জানি এগুলো কোহলবার্গের, একটু আগে আমরা পড়েছি। তো প্রথম যে স্তরটা ছিল সেখানে দুটো ছিল, একটা যে পানিশমেন্ট ওরিয়েন্ট, আমরা সবসময় পানিশমেন্টকে অ্যাভয়েড করতে চাই, আর আরেকটা হচ্ছে আত্মকেন্দ্রিক যেটা সেলফ ইন্টারেস্ট, এটা হচ্ছে প্রথম স্তরে ছিল। দ্বিতীয় স্তর যেটা কনভেনশনাল লেভেল ছিল, সেখানে ছিল কি যে অন্যের কাছে আমরা ভালো হতে চাই। হ্যাঁ অবশ্যই প্রথাগত স্তর, মৌসুমী ঠিক, অন্যের কাছে আমরা ভালো হতে চাই, মানে যেটাকে আমরা গুড বয় অ্যান্ড নাইস গার্ল ওরিয়েন্টেশনের কথা বলছি, এটা প্রথাগত স্তরের মধ্যে পড়ছে। প্রথাগত স্তরে কত? প্রথাগত স্তরের অ্যাকচুয়ালি কিন্তু মনে রাখবো প্রথমটা, মানে অ্যাকচুয়াল লেভেল হচ্ছে 2, আর যদি স্তর বলি তাহলে কিন্তু থার্ড, এটা মাথায় রাখবো। থার্ড স্টেজের মধ্যে পড়ছে। ফোর্থ স্টেজে কিন্তু ল অ্যান্ড অর্ডার ওরিয়েন্টেশন আছে, যেখানে সমাজের রীতিনীতিগুলোকে সব মেনে চলতে হবে। ক্লিয়ার? এরপরে আমরা দ্বিতীয় প্রশ্নটা যাচ্ছি। তাহলে প্রত্যেকে আমরা জানতে পেরেছি এটা উত্তরে হতো বি। পরে আছে ক্যারল গিলিগিন বা গিলিগ্যান, যে যেরকম বলে, নৈতিক বিকাশের তত্ত্বের সমালোচনা করেছেন কোন কারণের জন্য? কোন কারণটাকে তিনি এই দৃষ্টিকোণ থেকে দেখেছেন? আনন্দের উত্তর পেয়েছি বি, পূজার উত্তর পেয়েছি বি, সুস্মিতা বি। আচ্ছা, উর্মি, সচিন, রঘুনাথ, পালিত, মৌসুমী ডি দিয়েছো। আচ্ছা মৌসুমী ডিতে আসছি। আচ্ছা আর কার কার দেখি কিরকম আসছে। মোটামুটি প্রত্যেকের দেখছি যে বি এসেছে, একজনের তার মধ্যে ডি এসেছে। দেখো, যে সমালোচনা করেছে যে ক্যারল গিলগ্যান, এ কিন্তু নিজেই শিষ্য হচ্ছে কোহলবার্গের। এই গিলগ্যান নিজেই কিন্তু কোহলবার্গের শিষ্য। সে পুরো জিনিসটাকে দেখেছে, দিয়ে ভাবনা চিন্তা করেছে যে এখানে একটা বিষয় কিন্তু ছিল যেটা উনি অ্যাভয়েড করে গেছেন, সেটা হচ্ছে নারীর দৃষ্টিভঙ্গি। আমারও সমালোচনাগুলো দেওয়া দরকার ছিল। নারীর দৃষ্টিভঙ্গিটা কি, যে ধরো তুমি একটা কাজ করছো, বাবা কিন্তু একটু হার্ড থাকে, মা কিন্তু সফট থাকে অনেকটা, যে ঠিক আছে বাবা করে ফেলেছিস, একটা ছোট্ট কথা বলছি, তো তুমি কোনো একটা ভুল কাজ করে ফেলেছো, তোমাকে একটা কিছু দিয়েছিল বাবা করতে, তুমি সেটা করনি, ভেঙে দিয়েছো বা কিছু একটা করে দিয়েছো, সেখানে বাবা কিন্তু কঠোর থাকে, না কেন ভাঙছিস, এগুলো কি টাকা কোথা থেকে আসছে, গাছ নাড়িয়ে দিলে টাকা পড়ে যাবে নাকি। কিন্তু কি কারণে ভুল হয়েছে, মা কিন্তু একটু নরম হয়ে থাকে। আবার সেই কাজটা ঠিক না ভুল, মা তখন বোঝায় যে হ্যাঁ ছেলে মানুষ হয়ে গেছে, হাত থেকে নাই পড়েই গেছে। অর্থাৎ এই যে নারীর যে দৃষ্টিভঙ্গিটা, এটাকে ভুলে গিয়েছিল কে? কোহলবার্গ। সেটার কথা গিলগিন বলেছেন যে কোহলবার্গের তত্ত্বে এই বিষয়টা কিন্তু ছিল না। পেঁয়াজের তত্ত্বকে তো অনুসরণ করবেই, পেঁয়াজে তো তার এক কথায় পেঁয়াজের শিষ্য ছিল কোহলবার্গ।
তো সেই জায়গা থেকে সে অনুসরণ করবে স্বাভাবিকভাবে, এটার জন্য সমালোচনা করার কিছু নেই। পেঁয়াজের তত্ত্ব এটি যথেষ্ট গুরুত্বপূর্ণ তত্ত্ব যে কোনো স্তরের জন্যই। পরের আসছে দেখো, এটা একটু আগেই বললাম যে রোহিত তার বন্ধুকে বলেছে কি যে তুমি আমার খাতা ছিঁড়েছো, তাই আমি তোমার, হতো এটা তোর হয়ে গেছে, আমি তোমার পেন্সিল ভেঙেছি। এটি কোহলবার্গের নৈতিক বিকাশের কোন স্টেজে পড়ছে? কোন স্টেজে পড়ছে? একটা পানিশমেন্ট ওবিডিয়েন্ট, একটা ল অ্যান্ড অর্ডার, একটা ইনস্ট্রুমেন্টাল রিলেটিভিস্ট যাকে টিট ফর ট্যাট বলবো, আর একটা ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপাল। হ্যাঁ, অনেকেই দেখছি প্রত্যেকে সি উত্তর দিয়েছ। তো টিট ফর ট্যাটটা দেখেই তুমি দেখতে পেয়েছো, আমি বলেছিলাম যে টিট ফর ট্যাটটা কি, যে তুমি আমার পেন্সিল ভেঙেছো, আমি তোমার বই ছিঁড়ে দিয়েছি। এটা উল্টা হয়ে গেছে, তুমি আমার খাতা ছিঁড়েছো, আমি তোমার পেন্সিল ভেঙে দিয়েছি। আমি এক্সাম্পলটা দেওয়ার সময় অবশ্যই সেকেন্ড স্টেজের মধ্যে পড়ছে এটা। হ্যাঁ, অবশ্যই সেকেন্ড স্টেজের মধ্যে পড়ছে। তো সেকেন্ড স্টেজ, ফার্স্ট লেভেল, ফার্স্ট লেভেল যেটাকে আমরা প্রি অপারেশনাল নয়, প্রি কনভেনশনাল স্টেজের মধ্যে ছিল। ঠিক আছে, তো তার মধ্যে দুটো ছিল, একটা পানিশমেন্ট ওবিডিয়েন্ট, আরেকটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল রিলেটিভিস্ট যাকে টিট ফর ট্যাট বলে। ঠিক আছে, তো যেমন কর্ম তেমন ফল। আমার সাথে ছোট্ট একটা ঘটনা ঘটেছিল বলে দেই। তখন আমি গ্রাম্য স্কুল থেকে গিয়েছি একটা বড় স্কুলে, বিভিন্ন বাচ্চা ইংলিশ মিডিয়াম স্কুল থেকে এসেছে, তারা একদম কি সুন্দর সুন্দর, শীতকাল তো একদম সেই লাল সাদা সুন্দর সুন্দর সোয়েটার পরে এসছে, শু পরে এসছে। আমরা সারা জীবন খালি পা চপ্পলে ঘুরেছি। ঠিক আছে, তারা এই একটা সুন্দর ব্যাগ হেন তেন টাই পরে এসছে, রীতিমতো ভয়ে আছি আমি, একদম শেষ বেঞ্চে বসেছি। ঠিক আছে, দিয়ে আমরা কি জানি, গ্রামে আমরা বুঝি জল সবার, জলের আবার কারো ভাগ আছে নাকি। তো একজন ছেলে ছিল, তার বোতলে জল রাখা ছিল, আমি খেয়ে নিছি। সে তো ঝগড়া করে আমার ছাতা ভেঙে দিচ্ছে। আমি তো কেঁদেই যাচ্ছি কেঁদেই যাচ্ছি, যে জল খাওয়ার জন্য ছাতা ভেঙে দিচ্ছে। এইটা হচ্ছে টিট ফর ট্যাট। ঠিক আছে, এইটা হচ্ছে টিট ফর ট্যাট। তখন আমি কিন্তু ভাবনা চিন্তা নিয়েছিলাম, এই যে তুই আমার ছাতা ভেঙেছিস, এর ফলে সারা জীবন তুই আমার পিছনে ঘুরবি। তো ওই যে যে ছেলেগুলো একদম প্রথমের দিকে হুম্বি তুম্বি দেখি এই সেই করে, পরের বছরেই কিন্তু তারা সবাই আমার পেছনে। মানে ফার্স্ট যখন ফাইভের এক্সাম দেয়, আমাদের সময় এক্সাম ছিল, তখন এক্সাম যখন ছিল, আমার পরীক্ষা, গ্রামের স্কুল থেকে জানি না সেরকম ম্যাথ বুঝি না, ইংলিশ বুঝি না, দিয়েছি পরীক্ষা মোটামুটি। তো 31 রোল নাম্বার হয়েছিল, ভর্তির রোল। ঠিক আছে, তারপরে কিন্তু নেক্সট ইয়ারেই যেটা 6-এ যখন উঠি, তখন কিন্তু আমি 7th পজিশনে চলে আসি। তারপরে 4, তারপরে 3, তারপরে আস্তে আস্তে গিয়ে 1 পজিশনে যাই। যখন 11-12 পড়ি তখন 1 পজিশনে ছিলাম। এই যে ওই বিষয়টা খুব মনে পড়ে, যে ওই বাচ্চাটার মধ্যে তখন কি ছিল, টিট ফর ট্যাট। 5-এর বাচ্চা, ভাবনা চিন্তা করো, কেন আমি তোমাকে বললাম নতুন ক্লাসে উঠেছি। 5-এর বাচ্চা মানে 5 বছর 6 বছরে ভর্তি হতো, তখন 5-এর বাচ্চা মানে ক্লাস 5, ভর্তি হয়েছে 5, তারা 10 বছর, মানে 10-11 বছরের বাচ্চা, মানে সে অটোমেটিক সে প্রি কনভেনশনাল স্টেজে রয়েছে। এটা বুঝতে হবে, এটা তার ভুল নয়। সে যে স্টেজে আছে তার মধ্যে নৈতিকতা মানে ওটাই। আশা রাখছি বোঝাতে পেরেছি। তারপরের প্রশ্নে আসছি, খুব সোজা প্রশ্ন আছে এবং ভালো লাগার জায়গাটা। কোহলবার্গের মতে একটা শিশু যখন সঠিক বা ভুল বিচারের ক্ষেত্রে সমাজের তৈরি করা আইন বা নিয়মকে সবকিছুর ঊর্ধ্বে রাখে, মানে আইন হচ্ছে সবচাইতে সুপিরিয়র থিংস, পানিশমেন্ট অ্যান্ড ওবিডিয়েন্ট, গুড বয় নাইস গার্ল, ল অ্যান্ড অর্ডার, আর হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট।
হ্যাঁ, অনামিকার উত্তর পেয়েছি, সুস্মিতার উত্তর পেয়েছি, আনন্দের উত্তর পেয়েছি, প্রত্যেকেই তোমরা সি দিচ্ছ। পূজা পাল পেয়েছি, শিল্পা পেয়েছি, সঞ্জয় মন্ডল প্রত্যেকে সি। হ্যাঁ, রঘুনাথ পলিতের উত্তর পেয়েছি, ইব্রাহিম সর্দারের উত্তর পেয়েছি। মোটামুটি প্রত্যেকেই তোমরা সঠিক উত্তরটাই দিয়েছো। হ্যাঁ, মৌসুমীর উত্তর পেয়েছি। আমরা জানি যে স্টেজ নাম্বার 4-এ আছে, লেভেল নাম্বার 2-তে আছে ল অ্যান্ড অর্ডার ওরিয়েন্টেশন, মানে টিট ফর ট্যাটের পরে আছে নাইস মানে গুড বয় এন্ড নাইস গার্ল, তারপরে আছে ল অ্যান্ড অর্ডার, তারপরে সোশ্যাল কন্ট্রাক্ট, তারপরে ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপাল। তো এখানে সমাজের যে নিয়ম সেটা হচ্ছে সুপিরিয়র, সেটাকে মানতে হবেই। মানে তুমি চুরি করেছো, তোমাকে সাজা পেতে হবে, এটা সমাজের নিয়ম, এটাই মেনে চলা হচ্ছে। তাহলে সমাজের নিয়মকে সবার ঊর্ধ্বে, এখানে কিন্তু তোমার পার্সোনাল যে এথিক্যাল প্রিন্সিপাল, তোমার পার্সোনাল যে মোরালিটি, সেটা কিন্তু ভাবা হয় না। এখানে সমাজে যে নিয়ম আছে, তুমি চুরি করেছো, তোমাকে শাস্তি পেতে হবে, সেটাকেই মেনে চলা হয়। আশা রাখছি আমরা বুঝতে পেরেছি। তারপরে 5 নাম্বার প্রশ্ন আছে, খুব সুন্দর। কোহলবার্গের মতে নৈতিক দ্বন্দ্বে, যে মোরাল ডিলেমা, আটকে থাকা অবস্থায় সঠিক বা ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা চিন্তা ভাবনা বা যুক্তি ব্যবহার করি। আশা রাখছি সবাই পারবে। আমি যে ভিত্তিগুলো বলেছিলাম পড়াতে গিয়ে, সেখানে ছিল একটা বলছে মোরাল রিয়েলিজম, নৈতিক যে বাস্তবতা, একটা বলছে মোরাল রিজনিং, নৈতিক যুক্তি, অপরটিকে বলছে মোরাল ডেভেলপমেন্ট, নৈতিক বিকাশ, দ্বিতীয় বলছে মোরাল অ্যাকশন বা নৈতিক কাজ। মোরাল ডিলেমা থেকে আমরা ঠিক সিদ্ধান্ত না ভুল সিদ্ধান্ত নিব কিভাবে, যে যুক্তি ব্যবহার করি, যে চিন্তা ভাবনা ব্যবহার করি, তাকে কি বলে? খুব সোজা, একটু চেষ্টা করলে। হ্যাঁ, অনামিকা দিয়েছে বি, সায়নী, সুস্মিতা, সঞ্জয়, উর্মি, পূজা, শিল্পা, রঘুনাথ, ইব্রাহিম, মৌসুমী। হ্যাঁ, প্রত্যেকের উত্তর পেয়েছি, প্রত্যেকেই সঠিক উত্তর দিয়েছো। তাহলে আমরা বুঝতে পারছি আমাদের পড়াটা মোটামুটি হয়েছে। চেষ্টা করলে আমরা এই প্রশ্নগুলো কিন্তু রিপিটেডলি সিটেটে পড়েছে, এই প্রশ্নগুলো বারংবার সিটেটে পড়েছে। তোমরা সিটেটের প্রশ্নপত্র খুলে দেখবে। আমি তোমাদের প্রত্যেককেই বলেছি যে তোমাদের যে কোনো জায়গার যে সিডিপি রিলেটেড পরীক্ষাগুলো হচ্ছে, তোমরা দাও, অনলাইন হোক অফলাইন হোক, যেখানেই তোমরা প্রবলেম দেখতে পাবে, ওই জায়গাটা ছবি তুলে আমাকে পাঠাও। অনেকেই দেখেছো আমি তাদেরকে খুব দ্রুততার সঙ্গে, খুব দ্রুততা মানে একদম 2 মিনিটে উত্তর দিয়ে দিচ্ছি, এরকম ঘটনা ঘটেছে। আমি সেই মুহূর্তে পড়তে বসেছি, একটা কিছু সার্চ করছিলাম, দেখলাম কেউ একটা পাঠিয়েছে কোন একটা প্রশ্ন, সঙ্গে সঙ্গে কিন্তু তার উত্তর আমি করে দিয়েছি। তো আমরা চেষ্টা করছি তোমাদের যা কিছু অসুবিধে রয়েছে, আমার ক্ষেত্রে সিডিপির কথা বলবো, আমি সেগুলো সবসময় সলিউশন দেব। তো এক্ষেত্রে প্রত্যেকেই সঠিক উত্তর দিয়েছো। যে কোহলবার্গ বলার চেষ্টা করেছেন, যখন কোনো ব্যক্তি দুটো জায়গায় পড়ে গেছে, ডান দিকে যাব না বাম দিকে যাব, এই যে কোন দিকে যাব, কোনটা ঠিক হবে কোনটা ভুল হবে, সেই যে ভুল বা ঠিক বিচার করব, তার যে চিন্তা ভাবনাটা কি দিয়ে বিচার করব, কি লজিক খাটাবো, সেটাকেই বলা হয়েছে মোরাল রিজনিং বা নৈতিক যুক্তি। এখান পর্যন্ত আমাদের ছিল কার? কোহলবার্গের তত্ত্ব রিলেটেড প্রশ্ন। এরপর আসবো আমরা ওভারঅল আপার প্রাইমারিতে যে ধরনের প্রশ্ন এসেছে, অনেকবার আলোচনা হয়েছে, কিন্তু আমি তোমাদেরকে রিপিটেডলি বারবার আলোচনা করার চেষ্টা করছি, যাতে তোমাদের বিষয়গুলো মাথায় থাকে। তারপর আসছে 16 নাম্বার প্রশ্ন,
শিশু কেন্দ্রিক শিক্ষার জনক কাকে বলা হয়? এই শিশু কেন্দ্রিক শিক্ষা দিতে গিয়েই কিন্তু আমরা প্রত্যেকেই একটা অন্যরকম সমস্যায় ফেস করছি, মানতেই হয়। কারণ কি? হ্যাঁ, প্রত্যেকের উত্তর ডি পেয়েছি। সমস্ত শিশুর মধ্যে একটা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স রয়েছে। অনামিকা উত্তর পেয়েছি রুশো, হ্যাঁ প্রত্যেকের উত্তর রুশো, ঠিকই, একদম ঠিকই উত্তর। এগুলো আমাদের প্রিভিয়াসে আলোচনা হয়ে গেছে। তো এই যে বিভিন্ন ধরনের বাচ্চাদেরকে তাদের মতভাবে শিক্ষা দেওয়াটা অনেকটা ব্যয়বহুল, অনেকটা কিন্তু পরিশ্রমের, কিন্তু সবচাইতে ভালো পন্থা এই শিশু কেন্দ্রিক শিক্ষা। যদিও এর এখন অনেক নেগেটিভ দিক দেখতে পাচ্ছি। সত্যি কথা বলতে, তুমি যদি কোনো বাচ্চাকে তার মতো স্বাধীনতা দিয়ে দিচ্ছ, ম্যাক্সিমাম সেই স্বাধীনতার অপব্যবহার করছে। তারা যে বয়সে আছে সেই বয়সের দ্বারা তারা প্রভাবিত হয়ে প্রচুর ভুল সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে। আমরা খুব কিছু কিছু ঘটনা দেখে আমরা খুব ব্যথিত হয়ে যাচ্ছি যে টিচারদের কোথায় আর নিয়ে যাবে মানুষ। হ্যাঁ, হয়তো কয়েকজন টিচারের কিছু ভুল ভ্রান্তি হয়েছে, কিন্তু আজকালের ছেলেমেয়েরাও এমন আস্পর্ধা পেয়ে গেছে যেখানে শিক্ষক এবং যে শিক্ষার্থী তাদের মধ্যে সম্পর্কটা কিন্তু অনেকটাই মধুর থেকে তিক্ততার দিকে এগিয়ে যাচ্ছে। থ্রেটিং কালচার চলে আসছে। আমরা চেষ্টা করব বাচ্চাদেরকে ভালোবাসার মাধ্যমে, ভালোবাসার বন্ধনে আবদ্ধ রেখে তাদেরকে শাসনও করতে হবে, আবার ভালোবাসতে হবে। পরে 17 নম্বর প্রশ্ন, বুদ্ধির উপাদান তত্ত্ব প্রথম কে বিশ্লেষণ করে? প্রথম, হ্যাঁ উর্বির উত্তর ডি পেয়েছি, সায়নী মৌসুমী, একদম একদম প্রত্যেকের উত্তর কিন্তু পেয়েছি। বুদ্ধির যে উপাদান তত্ত্ব কারা কারা দিয়েছে তোমরা অবশ্যই জানো, এর আগেও ক্লাসে যারা করেছো একদম প্রথমের দিকে বুদ্ধির একক উপাদান তত্ত্ব ছিল, যেটা এখানে দিয়া নেই, সেটা স্টারনেট ছিল। তারপরে বুদ্ধির দ্বি উপাদান তত্ত্ব দিয়েছিল স্পিয়ারম্যান, 1904 সাল মনে হচ্ছে, যতটা মনে হচ্ছে 1904 সাল। তারপরে আমরা অনেক তত্ত্বই দেখেছিলাম, যেমন গার্ডনারের তত্ত্ব দেখেছিলাম, থার্স্টনের তত্ত্বটা 1938 সাল নাগাদ হবে, হ্যাঁ 1938 সাল নাগাদ হবে। সেখানে মৌলিক 7টা উপাদান ছিল, তোমরা দেখেছো থার্স্টনের তত্ত্বে আমরা দেখেছি। গিলফোর্ডের তত্ত্ব দেখেছি 1967-68 হবে, সেখানে 3টা মাত্রা ছিল, ঠিক আছে, প্রক্রিয়াগত মাত্রা, বিষয়বস্তুগত মাত্রা, উপাদানগত মাত্রা ছিল। আর আর গার্ডনারের তত্ত্বটা যেন কত ছিল 82-83, হ্যাঁ 1983 সাল নাগাদ গার্ডনারের তত্ত্ব ছিল, যেখানে কিন্তু তিনি প্রথমের দিকে 7টা তারপর দিকে 9টা, এটা নিয়ে আমাদের অনেকবার হয়েওছে আলোচনা। প্রথমে ছিল 83, তারপরে 85, তারপরে 97, তারপরে 99, অনেকবার এর তত্ত্ব সংশোধন হয়েছিল, আমরা পড়েছি, তোমরা অনেক মতামত দিয়েছো। আমরা শেষের দিকে একটিতেই নেমেছি কি, যে তার তত্ত্বের মূল ধারণাতে 7টি উপাদানই ছিল। তার পরবর্তীকালে তাতে 8টা হয়েছে, 9টা হয়েছে, 9টার মধ্যে অনেকে আবার একটাকে গ্রহণ করছিল না, আবার কেউ কেউ তোমরা অনেকে বলেছিলে আরো একটা বেড়ে 10টাও হয়েছে। তো কিন্তু আমরা 7টা 9টা, যদি 7টা থাকে মেনলি 7টাকেই মেনে চলবো। ক্যারলেরও বিভিন্ন তত্ত্ব আছে, সেগুলো আমরা পরবর্তীকালে পড়বো, কারণ ক্যারলের তত্ত্ব আমাদের খুব একটা সিলেবাসেও নেই, প্রয়োজনীয়তাও নেই। বাট এখানে মনে রাখবো এর 3টা স্তরে ভাগ করেছিল, বুদ্ধি স্তরটাকে অ্যাকচুয়ালি স্ট্রেটামে ভাগ করেছিল, স্ট্রেটাম মানে স্তরে। তো এই তত্ত্বগুলো বুদ্ধির একদম প্রথম তত্ত্ব কিন্তু স্টার্নের, তারপরে স্পিয়ারম্যান, ঠিক আছে, তারপরে থার্স্টন, তারপরে গিলফোর্ড, তারপরে গার্ডনার, এরকম ভাবে পরপর পরপর তত্ত্বগুলো ছিল। আমাদের সুন্দর করে ক্লাস করানো আছে, তোমরা আগের ক্লাসগুলো একটু যদি রিপিট করো দেখতে পাবে খুব সুন্দর করে দেওয়া আছে।
অথবা তোমরা পিপিটি গুলো যেগুলো প্রিন্ট আউট করে নিছো সেগুলো পড়লে দেখতে পাবে সুন্দরভাবে। এরপরে আসছি, সাহিত্য পাঠ শিশুর পক্ষে প্রয়োজনীয়, তার কারণটা কি? সাহিত্যতে শিশুর কি সুবিধা হতে পারে? তার জ্ঞান বৃদ্ধি হয়, কল্পনা বিকশিত হয়, কঠিন শব্দ আয়ত্ত করে, তার চরিত্র গঠিত হয়। সাহিত্য পাঠ শিশুর কি জন্য প্রয়োজন? একদম একদম প্রত্যেকের, মৌসুমী পেয়েছি, অনামিকা পেয়েছি, পূজা পাল পেয়েছি, ঠিক আছে, সঞ্জয় মন্ডল, আচ্ছা সঞ্জয় মন্ডল ডি বলেছে আসবো, ডি কেন হবে কি কেন হবে না আসবো। লিনা ভুনিয়া বলেছ বি। দেখো সাহিত্যের সঙ্গে আহ ইব্রাহিম সর্দার বলছো সি, আচ্ছা আসবো। তো এই মানে যে জায়গাটা যদি আমরা দেখি ভালো করে, যে সাহিত্য অনেকটা কিন্তু কল্পনার সঙ্গে জড়িত। তোমরা যে কোনো সাহিত্য পড়বে যেখানে কল্পনার রস মিশানো আছে, তোমরা চাঁদের পাহাড় পড়তে পারো, তোমরা ব্যোমকেশ বক্সী পড়তে পারো, এখানে অবশ্যই তার চরিত্র গঠিত হয়, কিন্তু প্রত্যক্ষ হবে না। কিভাবে প্রত্যক্ষ ভাবে তার চরিত্র গঠিত হবে? কঠিন শব্দ আয়ত্ত করতে পারে, কিন্তু তার সবচাইতে যেটা বেশি কাজে লাগে, বেশি প্রয়োজন, এক্ষেত্রে কল্পনা শক্তির বিকশিত হয়। সে ইমাজিন করতে পারে এটা কিভাবে হয়েছিল, কেন হয়েছিল। কারণ তোমরা দেখেছো লেখক তার লেখনির জাদুতে, সৈয়দ মুজতবা সিরাজ একটা লিখেছিল না, যে আমি বুঝতে পারছি না যে প্রাকৃতিক সৌন্দর্যকে কিভাবে তুলে ধরবো, এ সময় যদি রবি ঠাকুর থাকতে আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারতেন কিভাবে কাব্য রচনা করা যায়। অর্থাৎ একটা বিষয়কে দেখে কল্পনার জগতে ভেসে যাওয়া, সেটাই তো সাহিত্য। তাহলে অবশ্যই কোনোটাই ভুল নয়, সবচাইতে বেশি প্রয়োজনীয় কল্পনা শক্তির বৃদ্ধি করা। তবে চরিত্র গঠনটাকে আমি একটু দূরে রাখবো, তার তুলনায় জ্ঞান বৃদ্ধি, কঠিন শব্দায়ত্ত কিছুটা হলেও হতে পারে। কারণ সাহিত্য পাঠের মাধ্যমে চরিত্র গঠন হবে খুব একটা পরোক্ষই, প্রত্যক্ষ সেরকম কোনো দিক আমার মনে হচ্ছে না। যদি কারো মনে হতে পারে তোমরা একজন বলতে পারো, তবে আমার ঠিক সাহিত্য পড়লে যে আমার চরিত্র গঠন হবে বাস্তব পরিস্থিতি জানতে পারবো। মানে তুমি বলতে চাইছো ব্যোমকেশ বক্সী যেমন ধরনের আছে, আমি যদি সাহিত্য পড়ি আমি তার মতো হওয়ার চেষ্টা করি, যে আমার চরিত্র সেইভাবে গঠিত হয়, কিন্তু এটা পরোক্ষ, সবার মধ্যে হয় না, একদমই পরোক্ষ। কিন্তু কল্পনা শক্তির বিকাশ সবার মধ্যেই হয়। ঠিক আছে, একদম বিটাকে আমরা সঠিক উত্তর হিসাবে মেনে চলবো। পরে বলছে শিশুদের মধ্যে ব্যক্তি বৈষম্য দেখা যায় কিসের কারণে? শুধু বংশগতি, শুধু পরিবেশ, দুইটির সমন্বয়, বড় হওয়ার কারণে। হ্যাঁ, প্রত্যেকেই ডি উত্তর দিয়েছ, একদমই ঠিক। আমরা প্রচুর আলোচনা করেছি এই নিয়ে, বংশগতি এবং পরিবেশের প্রভাব কি রয়েছে ব্যক্তির মানে ব্যক্তি বৈষম্যতে বা ব্যক্তির বিকাশে। অবশ্যই পরিবেশ আলাদা হলে অসুবিধে হবে, বংশগতি আলাদা হলেও কিন্তু তাদের মধ্যে ব্যক্তি বৈষম্য দেখা দিতে পারে। তাহলে অবশ্যই বংশগতি এবং পরিবেশের কারণে এই দুটো একসঙ্গে শিশুর মধ্যে ব্যক্তি বৈষম্য সৃষ্টি করে। তারপরে বলছে বারবার একই বানান ভুল করার সম্ভাব্য কারণ কি হতে পারে? বারবার একই বানান, বারবার একই বানান ভুল করার সম্ভাব্য কারণ কি হতে পারে? একদম একদম প্রত্যেকের ঠিক উত্তর পেয়েছি, শিখনের অক্ষমতা। এর নাম কি ছিল বলতে পারবে একজন কেউ? মাইক্রোফোন অন করে। ডিসগ্রাফিয়া। ডিসগ্রাফিয়া,
ডিসলেক্সিয়া, আর আর কার কি ধারণা আছে? স্যার মনে হচ্ছে ডিসলেক্সিয়া হবে। একদম। ডিসগ্রাফিয়া মানে অঙ্কনের সঙ্গে সম্পর্কিত, আর ডিসক্যালকুলিয়া গাণিতিক যে ঠিক। ঘটনা তার সঙ্গে সম্পর্কিত, আর ডিসলেক্সিয়া হচ্ছে শিখনের অক্ষমতার সঙ্গে সম্পর্কিত। আমি তোমাদেরকে আগে যখন পড়িয়েছিলাম আমার দিদির একটা ছোট্টবেলার ঘটনা বলেছিলাম, মনে আছে? যে আমার দিদি উল্টো দিকে অ লিখতো, আমরা অ লিখে ডান দিকে পাকড়িটা দেই না, কি যেন, যে আকড়ি না পাকড়ি, তো সে সব বাঁ দিকে দিত। ঠিক আছে, তো এটা হচ্ছে এক ধরনের শিখন অক্ষমতা, এটাকে আমরা ডিসলেক্সিয়া বলি। আমি তোমাদেরকে তারে জামিন পারের যে আমির খান আর একজন ছোট বাচ্চা, তার গল্পটাও আগের যে এইটা নিয়ে পড়া হয়েছিল সেখানে অনেককেই বলেছিলাম। এরপরে যখন আবার আসবো তখন এই বিষয়গুলো সম্পর্কে বলবো। তো এখানে অবশ্যই শিখনের যে অক্ষমতা, তার শিখনে কিছু ত্রুটি রয়েছে। অপশন নাম্বার এ একদম সঠিক উত্তর। এই তিনটা টার্ম কিন্তু মনে রাখবে, ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, ডিসক্যালকুলিয়া। যেটা গ্রাফিয়া সেটা হচ্ছে অঙ্কনের সঙ্গে সঙ্গে, চিত্র হতে পারে, লেখা আঁকা হতে পারে, এগুলোর সঙ্গে। আর যেটাকে আমরা ক্যালকুলিয়া বলছি মানে ক্যালকুলেশন, মানে গাণিতিক যে ব্যাপারগুলো, অঙ্কে ভুল করা, এই বিষয়গুলো। ঠিক আছে, আর যেগুলো যে কোনো ক্ষেত্রে বানান ভুল করা, পড়তে না পারা, এগুলো হচ্ছে শিখন অক্ষমতা বা ডিসলেক্সিয়া। 21 নাম্বার প্রশ্নে আসছি, যে শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতামূলক শিখনের ফলে কি হতে পারে? শিক্ষার্থী স্বনির্ভর হয়, শিক্ষার্থীরা সকলেই সমান শেখে, শিক্ষার্থীর পেশনা কমে যায়, তাদের কাছে শিক্ষকের প্রয়োজন থাকে না। প্রত্যেকেই উত্তর এ দিচ্ছ। আচ্ছা, সুস্মিতা এ, একদম একদম। শিক্ষার্থীরা সহযোগিতামূলক শিখনে স্বনির্ভর হয়। এবারে আমার প্রশ্ন, দেখি এখানে উর্মি আছো, সে একটা উত্তর দাও প্রথমে, সহযোগিতামূলক শিখনটা কি? তারপরে অন্য একজন প্রশ্ন আরেকজনকে ধরবো। সহযোগিতামূলক শিখন কি? উর্মি বল। সহযোগিতা হ্যাঁ বলো। সহযোগিতামূলক শিখন হলো আমরা যেটাকে বর্তমানে গ্রুপ স্টাডির মতো বলি, বা ক্লাসে দেখা গেল আমাদের পাশে বন্ধু কোনো বিষয় একটু কম বুঝতে পারছে, সেটা আমরা যদি বুঝতে পারি সেটা তাকে একটু সাহায্য করা। একদম একদম। আমরা মিলেমিশে যখন কাজগুলোকে একসাথে করি, মানে যাকে আমরা গ্রুপ ওয়ার্ক বলি। আমি এ বিষয়টা পারিনি, আমি তোমার কাছ থেকে শিখে নিলাম, তুমি বি বিষয়টা পারোনি, আমি পারি, তুমি আমার কাছ থেকে শিখে নিলে। এতে বাচ্চারা আস্তে আস্তে কিন্তু স্বনির্ভর হয়ে যাচ্ছে। এগুলোর কিন্তু প্রয়োজনীয়তা আছে। তোমরা চায়না এবং জাপানের যে এডুকেশন সিস্টেম, তাকে কেন আমরা এত ভালো বলি? বাচ্চাদেরকে লাইফ স্কিল শিখাচ্ছে এবং কোঅপারেশনাল যে স্টাডি বা পিয়ার গ্রুপিং স্টাডি, কোলাবোরেটিভ স্টাডি, কোলাবোরেটর যদিও আলাদা, যখন দুটো কি চারটে মানুষ সংযুক্ত হয়ে কাজ করবে, ধরো তুমি একটা কোম্পানি খুলতে চাইছো, তুমি কোন একটা ব্যাংকের সহায়তা নিয়েছো, তখন সে কোলাবোরেশনে আছে, পাঁচজন বড় বড় লোক একটা কোলাবোরেশনে একটা কাজ করছে, সেগুলোকে কোলাবোরেশন। বাট কোঅপারেটিভ, সবাই মিলেমিশে কাজ করবে। দেখবে জাপানে কেউ বোর্ড মুছছে, কেউ মেঝে পরিষ্কার করছে, কেউ তার রান্না করছে টিফিন, কেউ দেখা যাবে বাগান কাটাকাটি করছে, পরিষ্কার করছে। তাহলে তারা নিজেরা কিন্তু স্বনির্ভর হচ্ছে। শুধু মুখে আত্মনির্ভর বলে স্বনির্ভর করা যায় না, কাজের মধ্যে পরিবর্তন আনতে হবে। আমাদের কাজগুলো মানে ডেলি যে বিদ্যালয়ের রুটিন, সেগুলোর পরিবর্তন করতে হবে। আজকালের বাচ্চাদের, আমি সবাইকে বলছি না, কিছু লোকের মধ্যে হয়ে গেছে, তারা অলসতার দিকে এগিয়ে চলছে। আমরা যখন ছোটবেলায় বিদ্যালয়ে যেতাম, বলেছিলাম আমাদের ছোটবেলার বিদ্যালয় কেমন ছিল, তোমাদেরকে গল্প হিসাবে বলেছিলাম এর আগে। আমরা আগে স্কুল খোলার পরে সে জায়গাটাকে ঝাড় দিয়ে মুছে ধুয়ে শুকনো হলে বসতাম, বলেছিলাম, তার কারণ আর বলছি না নতুন করে।
আর আজকালের বাচ্চারা কিচ্ছু নেই, সামান্য একটু ধুলো আছে, শুধু ঝাঁটা দিতেও তাদের প্রবলেম হয়ে যাচ্ছে। তাহলে তারা নিজেরা অন্যের উপর এত ডিপেন্ডেন্ট হয়ে পড়ছে, পরবর্তীকালে সমাজে গিয়ে তারা বিভিন্ন অসুবিধার সম্মুখীন হচ্ছে দেখতে পাচ্ছি। সিদ্ধান্ত নিতে গিয়ে খারাপ পথ অবলম্বন করে ফেলছে। তোমাদের প্রত্যেককেই বলা, তোমাদের পার্সোনাল, প্রফেশনাল, এডুকেশনাল যে কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই শেয়ার করতে পারো। যে আমরা একটা কথা বলি না, টিচার হচ্ছে ফ্রেন্ড, ফিলোসোফার এন্ড গাইড। তোমাদের কাছে সবগুলো হওয়ারই চেষ্টা করব, এমন করেও আসছি। তারপরে প্রশ্নতে আসছি, 22 নাম্বার প্রশ্ন বলছে এখানে কোনটি ঠিক বলছে। আগে অনেকে আগের দিন প্রশ্নের উত্তর করেছিলে, কোনটি ঠিক নয় ওটা পড়োইনি, উত্তর করে চলে গেছো দেখেছিলাম। পড়বে প্রশ্নটা কি আছে। এখানে একটা স্টেটমেন্ট দিয়ে আছে, উচ্চ মেধাবী সম্পন্ন ছাত্রছাত্রীরা বা শিক্ষার্থীরা কি হতে পারে, ঠিক কোনটা? তারা সব সময় মানে শান্তশিষ্ট হয়, তারা সর্বদা অসাধারণ আচরণ করে, দ্রুত সমস্যার সমাধান করে, দ্রুত যে কোনো কাজ করতে পারে। উর্মি পেয়েছি, মনিকা পেয়েছি, প্রত্যেকে সি উত্তর দিয়েছো। মৌসুমী উত্তর দিয়েছো সি, সঞ্জয় মন্ডল উত্তর দিয়েছো সি, রঘুনাথ দিয়েছো সি। একদম একদম প্রত্যেকের উত্তরে ঠিক। উচ্চ মেধাবী সম্পন্ন ছাত্ররা যে কোনো সমস্যার সমাধান দ্রুত, মানে এদের প্রবলেম সলভিং যে কোয়ালিটি খুব ভালো আছে। তারা সবসময় শান্তশিষ্ট হয় না। আমরা নরেন্দ্রনাথের কথা শুনেছি তাই না, স্বামীজি পরবর্তীকালে ছোটবেলায় কি বলছি, খুব চঞ্চল ছিল, ডান পিঠে ছিল খুব। এরা সর্বদাই অসাধারণ আচরণ করে না, এমনটা কিন্তু সর্বদাই কখনোই নয়। আর দ্রুত যে কোনো কাজ না, সব কাজ দ্রুত সম্পন্ন করতে পারবে এমনটা কিন্তু নয়। যে কোনো কাজ দ্রুত তারা কিন্তু করে না। তাহলে অবশ্যই অপশন নাম্বার সি, দ্রুত সমস্যার সমাধান করার ক্ষমতা তাদের রয়েছে, তারা করতে পারে। তুমি প্রাইমারি বা আপার প্রাইমারি বা অথবা উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক শিক্ষিকা হতে চলেছো। তোমার ছাত্রছাত্রীদের মধ্যে যদি উদ্বেগ তৈরি হয়, সেই উদ্বেগ তুমি কিভাবে কাটিয়ে তুলবে, 23 নাম্বার প্রশ্ন সেটাই বলছে। তাদের কখনো শাসন না করে, মারবো না একটু, ক্লাসে পূর্ণ স্বাধীনতা দিয়ে, কারোর প্রতি পক্ষপাতিত্ব না করে, উদ্বিগ্ন না হওয়ার উপদেশ দিয়ে। উদ্বেগ কিভাবে দূর করবে? এক লোকের উত্তর পেয়েছি ডি, সায়নী মণ্ডল। বাদ বাকি প্রত্যেকের উত্তর আমরা সি পেয়েছি। পূজা পাল থেকে শুরু করে, মনিকা থেকে শুরু করে, সঞ্জয়, ইব্রাহিমের উত্তর ডি পেয়েছি। দেখো যারা সি উত্তর দিয়েছো তাদেরটা এবং যারা ডি উত্তর দিয়েছো কন্ট্রাডিক্ট হয়ে গেছে, যেন দুটোকেই ঠিক বলে মনে হচ্ছে। যদি ব্যাখ্যা বিশ্লেষণটা করে দেই তাহলে একটু ক্লিয়ার হয়ে যাবে। দেখো, উদ্বিগ্ন না হওয়ার উপদেশ দেওয়া আর উদ্বিগ্ন হওয়ার কারণটাকে সমাধান করা, কোনটা দেখা উচিত? কেউ একজন মাইক্রোফোন অন করে ইব্রাহিমই বলো দেখি, উদ্বিগ্ন না হওয়ার উপদেশ দেওয়াটা উচিত হবে, না উদ্বিগ্ন হওয়ার পিছনে যে কারণটা আছে সেটা সলিউশন করাটা সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হবে? স্যার কারণটা। তাহলে তার উদ্বিগ্ন হওয়ার কারণ কি হতে পারে? বাচ্চাদেরকে সমান চোখে যদি না দেখা হয়, কাউকে যদি প্রায়োরিটি বেশি দেওয়া হয়, কাউকে যদি কম দেওয়া হয়, থাকে না স্যার আপনি শুধু ওর প্রশ্নই শুনেন, ওর কথাই শুনেন, আমার কথা শুনেন না, ছোট বাচ্চাদের বিষয়গুলো দেখনি? আমার কোচিং সেন্টারে আছে কিছু বাচ্চা, স্যার আপনি ওকে বেশি ভালোবাসেন, আপনি ওকে সহজ প্রশ্ন করেন, আমাকে কেন কঠিন প্রশ্ন করেন? অর্থাৎ
তারা উদ্বিগ্ন হচ্ছে কেন, তার পেছনে লুকিয়ে আছে যদি আমাদের পড়ানোর মধ্যে অল্প হলেও পক্ষপাতিত্ব হয়ে যায়। কখনোই টিচার করার চেষ্টা করেন না, কিন্তু অনেক সময় হয়ে যায়। যেমন আমি তোমাদেরকে বুঝিয়েছি, জেন্ডার ইকুয়ালিটি শুধু বললে হবে না, জেন্ডারের সমতা আনতে গেলে আমাদের শিক্ষকদেরকে খুব সচেতন হতে হবে। আমি ছাত্রছাত্রী বলবো না, আমি শিক্ষার্থী বলবো। আমরা কি বলতে পারি বাবা? সব সময় বেরিয়ে যায় তো মুখ থেকে, ছাত্রছাত্রীরা উত্তর দাও, বলে ফেলি তো। তাহলে এই যে পক্ষপাতিত্ব যাতে না হয়, সেই জায়গাটা দেখলেই তাদের মধ্যে যে উদ্বিগ্ন হওয়ার যে প্রবণতা কমে আসবে। একটু ভাবনা চিন্তা করবে, আশা রাখছি বুঝতে পেরেছ। পরের প্রশ্নতে আসছি, শিক্ষার্থীদের পরিবেশ সম্বন্ধে জানাতে গেলে, শিক্ষা দিতে গেলে তুমি কি করবে? যারা ভূগোলের সঙ্গে সম্পর্কিত তারা এটা খুব ভালো বলতে, বাকিরাও বলতে পারে, পারবে না এমনটা নয়। পরিবেশের সঙ্গে প্রত্যক্ষ পরিচিতি করে, পরিবেশের বিভিন্ন সমস্যা সম্পর্কে সচেতন করে, বিভিন্ন বিষয়ের অন্তর্গত পরিবেশ সংক্রান্ত বিষয়গুলিকে পড়ানো, পরিবেশ বিদ্যা পড়ানো। প্রত্যেকে সি উত্তর দিলে, সায়নী উত্তর দিল এ। আচ্ছা, পূজা পালের কাছে আমি জানতে চাইবো যে তুমি সি উত্তরটাকে কেন গ্রহণ করলে, তারপর আমি রঘুনাথের কাছে জানবো সে কেন সি গ্রহণ করেছিল। স্যার আমরা যে বিষয়গুলো পড়ি, হিস্ট্রি, জিওগ্রাফি, প্রত্যেকটা বিষয়ের সাথে স্যার পরিবেশের কিছু না কিছু সম্পর্ক থাকে। সেই কারণে আমাদের বইগুলোর নামও ওরকম, আমাদের পরিবেশ, তারপর ভূগোল ও পরিবেশ এরকম ভাবে নামকরণ করা হয়েছে। তাই আমার মনে হয়েছে যে বিভিন্ন বিষয়ের সাথে সম্পর্কিত যে পরিবেশ সংক্রান্ত বিষয়গুলো আছে সেগুলো আমি আগে পড়াবো, তারপর শিক্ষাদান করবো। আচ্ছা, তুমি ভূগোলের ছাত্রী নাকি? না স্যার, আমি ইতিহাসের ছাত্র। আচ্ছা, ইতিহাস। আচ্ছা, তারপর রঘুনাথের কাছ থেকে শুনি, তুমি সি বলছো, কেন বলছো? স্যার পরিবেশ বিষয়টা এমন একটা বিষয় যেটা অন্য বিষয়ের সঙ্গেও সম্পর্কিত। পরিবেশ বলতে শুধু তো পরিবেশবিদ্যাই নয়, তার সঙ্গে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান থাকে, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, এমনকি রাষ্ট্রবিজ্ঞান, সবকিছুই সমন্বিত। সেই জন্য একে অপরের সঙ্গে সম্পর্কিত বলেই বললাম যে বিভিন্ন বিষয়ের অন্তর্গত পরিবেশ সংক্রান্ত বিষয়গুলি পড়ানো। আচ্ছা, এবারে সায়নীর কাছে জানতে চাইবো তুমি কেন এ উত্তর দিয়েছো। স্যার প্রত্যক্ষ পরিচিতি মানে তার মানে তাকে নিয়ে গিয়ে পরিবেশের সাথে ডাইরেক্টলি দেখানো হচ্ছে, এটা সম্পর্কে একদম শিক্ষাদান করা এটাই হচ্ছে। বলেছি, সেটাতে আরো ভালো চিনবে, জানবে। একদম একদম। অবজারভেশন ইজ দ্য মেজর থিংস। এনভায়রনমেন্টাল এডুকেশনের সঙ্গে বাচ্চাকে যদি বলো, স্যার জবা ফুলকে সঙ্গে পরিচিত করাতে গেলে আমরা যদি স্টুডেন্টকে জবা গাছের কাছে নিয়ে যাই এবং সেটা সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ দেখাই, একদম 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 দলমণ্ডল। অবশ্যই অবশ্যই, ইব্রাহিমও ঠিক উত্তর দিয়েছো। তাহলে আমি বাচ্চাকে যদি শুধু বইয়ে পড়াই, সে তার সম্পর্কে বিশেষ ধারণা পাবে, কিন্তু একদম তাকে নিখুঁত ভাবে জানতে পারবে না। আমি যদি তোমাকে কিভাবে আবহবিকার হয় ক্লাসে বিরাট পড়িয়ে দিলাম, আর আমি তোমাকে যদি পুরুলিয়ায় গিয়ে দেখাই, ইব্রাহিম যে কথাটা বলল যে জবা ফুলের 4টি অংশ, বৃতি, দলমণ্ডল, পুঙ্কেশ্বর, গর্ভকেশ্বর, হেন তেন তেন তেন, ছোটবেলায় পড়েছি, এটুকু মনে আছে তাই বললাম আর কি। তো 4টি অংশ, কিন্তু আমি যদি ক্লাসে বাচ্চার কাছে লাইভ একটা জবা ফুল এনে তাকে দেখায়, দেখো বাবু এই যে সবুজ অংশটা ফুলটাকে ধরে রেখেছে, এটা হচ্ছে বৃতি, এই যে পাপড়িগুলো আছে একটা একটা দল এবং সবগুলো নিয়ে দলমণ্ডল, দেখো এই দেখো লম্বা একটা ডান্ডা, এটা নরমালি গর্ভ যে দণ্ড আছে, আর একদম তার উপরে আছে গায়ে শুরু 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 যেগুলো লেগে আছে, এগুলো হচ্ছে পুংকেশর, পুংস্তবক। বাচ্চার কাছে সেটা সবচাইতে বেশি
আকর্ষণীয় হবে এবং সেটা সব চাইতে সে বেশি মনে রাখতে পারবে। কেন অবজারভেশন এনেছে? তুমি ইতিহাসের ছাত্র, তুমি খুব ভালোভাবেই জানো কেন আমরা ঘুরতে নিয়ে যাই, কেন স্কুলে আমাদেরকে মুদ্রাগুলোকে দেখানো, এটা অশোকের সময় মুদ্রা, দেখো বাচ্চা দেখে একটা তাদের মধ্যে সুন্দর ধারণা তৈরি হয়। তা যখন আমরা তাকে প্রত্যক্ষভাবে নিয়ে যাচ্ছি, তোমাকে মহেঞ্জোদারো আমি পড়াতে যাব, বইয়ে পড়াবো, আর আমি মহেঞ্জোদারোতে গিয়ে দেখাবো দেখো এইটা স্নানাগার, এইটা শস্যাগার, এইটা এরকম, অনেক ভালো হবে। অনেকে তোমরা ফিংসের প্রসঙ্গ শুনেছ, যেটা সপ্তম আশ্চর্যের মধ্যে একটি আছে, যে অর্ধেকটা মূর্তি হচ্ছে সিংহের আর অর্ধেকটা মূর্তি হচ্ছে একজন রাজা বা মানুষের। তো সেখানে দেখে পিরামিডকে আগলে রাখছে, কিভাবে রাখছে, এই যে সেগুলো যখন সে দেখে বুঝতে পারবে, সে বিষয়গুলো সম্পর্কে অনেক ভালো ধারণা পাবে। তাই অবশ্যই প্রত্যক্ষ পরিচিতি খুবই গুরুত্বপূর্ণ। আমি যদি বাচ্চাকে বলি তোমার মা বাবা এগুলো সব বাইরে থাকে, বাইরে থেকে মা বাবার ছবিই দেখলো না, জানলোই না, তার মা বাবা সম্পর্কে খুব একটা ধারণা তৈরি হবে না, যদি তার মা বাবা তার কাছে না থাকে। তারপরে আসছি ভাইগস্কির মতানুযায়ী কৃষ্টি মানে কি? কালচার, সংস্কৃতি। সংস্কৃতি শিক্ষার ফল, শিক্ষার ঐতিহ্য, একমাত্র নির্ণায়ক আর শিখন সহায়ক উপাদান। সংস্কৃতি কি? শিক্ষার ফল, শিক্ষার ঐতিহ্য, শিক্ষার একমাত্র নির্ণায়ক, শিখনে সহায়ক উপাদান। সায়নী, অনামিকা, সঞ্জয় প্রত্যেকে ডি উত্তর দিচ্ছ, মনিকা উত্তর দিচ্ছ ডি, পূজা উত্তর পেয়েছি ডি। একদম একদম আমরা অবশ্যই বলবো কৃষ্টি বা সংস্কৃতি হচ্ছে শিখনের একটি সাহায্যকারী উপাদান। কিভাবে শিখন হবে সেটাই হচ্ছে সাহায্য করে কৃষ্টি বা সংস্কৃতি। আশা রাখছি আমরা এখান পর্যন্ত ঠিক করে বুঝতে পেরেছি। পরবর্তী